নমস্কার বন্ধুরা, আজকের আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3 এই অধ্যায়ের বেশ কতকগুলি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। একের অঙ্কটি দেখো, বলছে গত বছরে রসকুণ্ড গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল হিসাব করে দেখি। তাহলে আমাদের এখানে একটি গ্রামের নাম বলে দিয়েছে, সেই গ্রামের স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন মানুষের অনুপাত দিয়ে দিয়েছে, সেখান থেকে মোট জনসংখ্যার মধ্যে কত কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব রসকুণ্ড গ্রামের স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত। তাহলে যে অনুপাতটা দিয়ে দিয়েছে সেটা আমরা লিখে নেব। তাহলে অনুপাতটা কত দিয়েছিল? 4:1। তাহলে 4:1 দিয়েছিল। এবার দেখো, এই অঙ্ক করার জন্য আমাদেরকে আনুপাতিক ভাগহার বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দুটো রয়েছে, একটা হচ্ছে স্বাক্ষর আর আরেকটা হচ্ছে অক্ষর পরিচয়হীন লোক। তাহলে আমরা প্রথমে লিখব স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার। তাহলে আনুপাতিক ভাগহার কি করে নির্ণয় করতে হয়? দেখো, যেটা দেয়া থাকবে সেটা, অর্থাৎ 4 আর 1, সেটা হচ্ছে নিচে যোগ করতে হবে। আর তার মধ্যে এবার যেটা লিখলাম স্বাক্ষর, তাহলে স্বাক্ষরের কোনটা 4, তাহলে যেটা সেটা উপরে লিখে দিতে হবে। ঠিক আছে, মানে 5/4 লোক তারা স্বাক্ষর। এবার আমরা লিখব যে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার। তাহলে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার কত হবে? 4 + 1, আর উপরে অক্ষর পরিচয়হীন লোকের যে অনুপাত দেওয়া ছিল 1, তাহলে সেটা লিখে দিলাম। তাহলে সমান 5/1 পেলাম। এবার তাহলে আমরা এখান থেকে খুব সহজেই নির্ণয় করতে পারবো স্বাক্ষর জনসংখ্যা কত আর নিরক্ষর জনসংখ্যা কত। তাহলে আমরা লিখে দিতে পারবো, অতএব স্বাক্ষর লোকের সংখ্যা, তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা সমান কত? দেখো, 4/5 পেয়েছিলাম আনুপাতিক ভাগহার, সেটার সঙ্গে সেভ যে জনসংখ্যা বলে দিয়েছে 6,550, এটা গুণ করে দাও। 6,550 এতজন। এবারে কেটে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 5 দিয়ে এটা কাটলে 6-এর মধ্যে 5-এর নামটা কতবার যায়? একবার যায়। 5-1 5, তাহলে 6 থেকে 5 কমে গেলে 1 থাকে। 1 আর 5-এ 5, তাহলে 15, তাহলে 3 5 15, তারপর 5 রয়েছে, 5-1 5, তারপর 0 বসিয়ে দিলাম। এবার 1310-এর সঙ্গে 4 গুণ করতে হবে। তাহলে 4 0 0, 4 1 4, 3 4 12 2 হাতে 1, 4 1 4 1 5, তাহলে 5,240 জন। এবার নিরক্ষরটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব নিরক্ষর বা অক্ষর পরিচয়হীন, এখানে যেহেতু যা লেখা রয়েছে তাই লিখছি, তাহলে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা বা লোক সমান, তাহলে এর ভাগহার কত ছিল? 1/5 দিয়ে দিলাম, ইন্টু জনসংখ্যা কত ছিল মোট? 6,550 রসকুণ্ড গ্রামের জনসংখ্যা, সেটা লিখে দিলাম। এবার কেটে দিলে আমরা কত জানি, কত হয়েছিল তখন? 1310 হয়েছিল, 5 দিয়ে 6,550 কেটে। তাহলে এবার সেটার সঙ্গে 1 গুণ করলে সেই তাই থাকে, তাহলে 1310 জন। টাকা নয়, সরি, জন। তাহলে আমরা পেয়ে গেলাম স্বাক্ষর জনসংখ্যা 5,240 জন আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হচ্ছে 1,310 জন। এবার 2-এর অঙ্কটি দেখো, বলছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে বিশু ও অপর্ণার অনুপাতটা কত সেটা আমরা লিখে নেব। তাহলে 2-এর দাগে আমরা লিখব বিশু ও অপর্ণার টাকার অনুপাত। তাহলে তাদের টাকার অনুপাত তাদেরকে দেয়া হবে, তাহলে সেই টাকার অনুপাতটা কত ছিল? 5:4। তাহলে আমরা এখান থেকে ভাগহার বের করে নিতে পারবো, আনুপাতিক ভাগহারটা। তাহলে অতএব বিশুর আনুপাতিক ভাগহার, তাহলে বিশুর আনুপাতিক
ভাগ হার, তাহলে 20 ভাগ হার কত হবে দেখো, 5 আর 3 নিচে যোগ করে দেব, আর 20টা কত প্রথমে, তাহলে প্রথমেরটা মানে 5, তাহলে ওটা 8-এর মধ্যে 5 মানে 8 টাকা হলে তার মধ্যে থেকে 5 টাকা 20, ঠিক আছে। এবার হচ্ছে অপর্ণার, তাহলে অপর্ণার দিই, তাহলে ভালো হবে। অপর্ণার টাকার আনুপাতিক ভাগ হার, তাহলে আনুপাতিক ভাগ হার কত, তাহলে হচ্ছে 5 যোগ 3, তাহলে হচ্ছে, আর এটা হচ্ছে 3 উপরে বসবে, তাহলে সমান সমান হচ্ছে 3/8, ঠিক আছে। এবার বিশু কত পাবে, বিশুকে কত টাকা দেবো আর অপর্ণাকে কত টাকা দেবো সেটা লিখবো। তাহলে অতএব বিশুকে দেব, তাহলে কত টাকা দেব বিশুকে, বিশুর ভাগার কত হয়েছিল 5/8 ইন্টু কত টাকা, মোট 640, তাহলে 640, তাহলে সমান সমান বিশুকে কত দেব 5, তাহলে 8 8 64 শূন্য, তাহলে 80 হয়েছে, 5 8 40, তাহলে 400 টাকা বিশুকে দেব এত টাকা। আর অথবা অপর্ণাকে দেব, অপর্ণাকে দেব, তাহলে অপর্ণাকে কত টাকা দেব, অপর্ণাকে দেব 3/8 হয়েছে ভাগ হার, তাহলে 3/8 ইন্টু 640, তাহলে 8 দিয়ে 640 কাটলে আমরা জানি 80 হচ্ছে, তাহলে 3 8 24, তাহলে 240 টাকা। তাহলে বিশুকে দেওয়া হবে 400 টাকা আর অপর্ণাকে দেওয়া হবে 240 টাকা। তাহলে আশা করি 2 এর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা 3 এর অঙ্কটি তোমাদেরকে করে দেখাই। এবার 3 এর অঙ্কটা দেখো, বলছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে আমরা 3 দাগে লিখব ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত, ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত কত দিয়েছে 49:1, মানে 50 কিলো যদি লোহা থাকে, ইস্পাতটা যদি 50 কিলো হয় তার মধ্যে 49 কিলো লোহা আর 1 কিলো কার্বন, ঠিক আছে। তো এটা রয়েছে। এবারে তাহলে আমাদের লিখতে হবে অতএব লোহার আনুপাতিক ভাগ হার, তাহলে লোহার আনুপাতিক ভাগ হার আর কার্বনের আনুপাতিক ভাগ হার আমাদের বের করে নিতে হবে। তাহলে লোহার আনুপাতিক ভাগ হার, লোহার আনুপাতিক ভাগ হার, তাহলে লোহার ভাগ হার কত হবে, দুটো যেটা স্টোর আছে সেটা যোগ করতে হবে নিচে, তাহলে 49 যোগ 1 আর উপরে তাহলে 49 হবে, লোহারটা 49 ছিল প্রথমেরটা, তাহলে হচ্ছে 49/50, এটা আমরা পেলাম। এরপর কিসের রয়েছে, এরপর রয়েছে কার্বনের, তাহলে কার্বনের আনুপাতিক ভাগ হার, তাহলে কার্বনের আনুপাতিক ভাগ হার কত, উপরে 1 আর নিচে হচ্ছে 50, তাই তো, কারণ 49 যোগ 1 50 আর কার্বনের কত 1 ছিল, তাহলে সেটা উপরে লিখে দিলাম। তাহলে অতএব এবার কি বলছে, এবার বলছে 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে, তাহলে আমরা লিখব 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে, তাহলে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে কত, লোহার আনুপাতিক ভাগ হার 49/50 ইন্টু 250 গুণ করে দিলে যেটা পাবো, তাহলে 0 0 কেটে দিলাম, 5 দিয়ে 25 কাটলে 5 5 25, এবার 5 লং 45 5 হাতে 4 আর 4 5 20, 20 4 হচ্ছে 24, তাহলে 245 কুইন্টাল। তাহলে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে 245 কুইন্টাল, এটাই আমাদের বের করতে বলেছিলাম, যে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে লোহাটা বের করলাম, আর আমাদের কার্বনেটটা বের করতে হবে না, কারণ শুধু এটাই বের করতে বলেছে। এবার 4 দাগের অঙ্কটি আমি তোমাদেরকে করে দেখাবো। বলছি কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2, যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে। তাহলে 143 জনের মধ্যে 9:2 অনুপাতে গান ও নাচ করতে পারে, তাহলে সেটা আগে বের করে নিই কতজন করে, তারপরে আমরা 3 জন যেটা এসেছে সেটা পরে দেখব। তাহলে আমরা লিখব যে গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রীর অনুপাত
ছাত্রীর অনুপাত, তাহলে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত কত? এখানে রয়েছে 9:2, তাহলে 9:2 লিখে দিলাম। তাহলে অতএব গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার, তাহলে আনুপাতিক ভাগহার কত হবে? 9+2 আর উপরে 9 হবে, কারণ গান করতে পারে ওটা প্রথমে ছিল, তাহলে 9, তাহলে 9 তার নিচে হচ্ছে 11, তাহলে গান করতে পারে 9-11, এটা হয়ে গেল। আর নাচ করতে পারে, তাহলে নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার, তাহলে কত হবে? উপরে তাহলে 2 হবে, 2টা পড়ে রয়েছে, আর নিচে তাহলে 11, তাহলে এটা লিখে দিলাম একসঙ্গে, আর হিসাব করে লিখলাম না। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব কতজন মোট? 143, তাহলে 143 জনের মধ্যে গান করতে পারে, তাহলে গান করতে পারে কতজন? 143 জনের মধ্যে গান করতে পারে কতজন? তাহলে 9-11 গান করার যে ভাগহার হয়েছে সেটার সঙ্গে 143 সব গুণ করে দাও। তাহলে 11 দিয়ে 143 কাটলে 14-র মধ্যে 11 নামটা কতবার যায়? একবার যায়। 11-কে 11, তাহলে 3 পড়ে থাকে, 14 থেকে 11 কমে গেলে 3 থাকে, 3 আর 5-এ 3, তাহলে 33, তাহলে 3-11 33, তাহলে 13। এবার 13-র সঙ্গে 9 গুণ করলে কত হয়? 3,27,এ 7, 2, 9-কে 9, 9 দিয়ে 11, তাহলে 117 জন। ঠিক আছে, এবার লিখব অতএব 143 জনের মধ্যে নাচ করতে পারে, তাহলে নাচ করতে পারে কতজন? নাচ করতে পারে আনুপাতিক ভাগহার 2-11, 2-11 ইন্টু 143, তাহলে 143 11 দিয়ে কাটলে 13 হয়, তাহলে 13 দোকানে হচ্ছে 26 জন। তাহলে গান করতে পারে 117 জন আর নাচ করতে পারে 26 জন 143 জনের মধ্যে। এবার বলছে গান করতে পারে এমন আরও 3 জন এসেছে, তাহলে আমরা লিখব আরও 3 জন গান করতে পারা ছাত্রী এলে মোট ছাত্রী হবে, তাহলে মোট ছাত্রী কত হবে? 117 গান করতে পারা ছিল, তার সঙ্গে সঙ্গে 3, তাহলে সমান সমান হচ্ছে 120 জন। ঠিক আছে, তাহলে অতএব এবার আমরা অনুপাতে পেয়ে যাব। তাহলে অতএব গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রীদের অনুপাত, তাহলে ছাত্রীদের অনুপাত কত হবে? তাহলে 120 হচ্ছে গান করতে পারা আর নাচ করতে পারা হচ্ছে 26, তাহলে 120:26, তাহলে এবারে 2 দিয়ে যায়, তাহলে হচ্ছে 60:13, আর তো যাবে না কারণ 13 মৌলিক সংখ্যা, 60-এর মধ্যে তো যাবে না, 13-র নামটা যাবে না, আর অন্য কোনো কিছু দিয়ে হবে না, তাহলে 60:13 হচ্ছে নতুন যে অনুপাতটা পেলাম গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রী। ঠিক আছে, তাহলে 60:13। এবার আমরা 5-এর অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো। তাহলে 5-এর অঙ্কটি কি বলছে দেখো, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? তাহলে পুরো 4-এর অঙ্কের মতো। তাহলে 240 মিলিলিটার জলে জল ও ডেটলের অনুপাত, তাহলে আমরা লিখব ডেটল জলে জল ও ডেটলের অনুপাত, তাহলে ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত হবে? এখানে কত দিয়েছে? এখানে দিয়েছে 1:3, তাহলে আমরা লিখব জলের আনুপাতিক ভাগহার, তাহলে জলের আনুপাতিক ভাগহার, তাহলে জলের আনুপাতিক ভাগহার কত হবে? দুটো যোগ করব, তাহলে 1+3, আর জলটা প্রথম ছিল, প্রথমটা হচ্ছে 1, তাহলে সমান সমান হচ্ছে 1/4। আর
ডেটলের আনুপাতিক ভাগ হার, তাহলে হচ্ছে 1+3 আর উপরে হচ্ছে 3 হবে, কারণ ডেটলটা 3 ছিল, তাহলে 3/4। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবারে আমরা লিখব অতএব কত মিলিলিটার, 240, তাহলে 240 মিলিলিটার জলে, ডেটল জলে 240 মিলিলিটার ডেটল জলে জল রয়েছে, তাহলে জল রয়েছে কত, তাহলে জলের যে আনুপাতিক ভাগহার পেয়েছিলাম 1/4 ইন্টু 240, কাটলে হয়ে যাবে, তাহলে 4 দিয়ে 24 কাটলে 4×6 = 24, পাশের শূন্য বসে গেল, তাহলে সমান হচ্ছে 60 মিলিলিটার। ঠিক আছে, এবার 240 মিলিলিটার ডেটল জলে ডেটল রয়েছে, তাহলে ডেটল কত রয়েছে সেটা বের করতে হবে। ডেটলের আনুপাতিক ভাগহার কত পেয়েছি, 3/4 ইন্টু 240, তাহলে সমান আমরা জানি 4×6 = 60, তাহলে 3×6 = 18, তাহলে 180 মিলিলিটার। এবার বলছে এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে, তাহলে আমরা লিখব আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ হবে, তাহলে জলের পরিমাণ কত হবে, জল আমরা কত পেয়েছিলাম 60 মিলিলিটার, তাহলে 60-এর সঙ্গে 60 যোগ, তাহলে সমান হচ্ছে 120 মিলিলিটার পেলাম। এবার বলছি এদের অনুপাত কত, তাহলে এবার আমরা লিখে দেব অতএব জল ও ডেটলের অনুপাত হবে, তাহলে জল ও ডেটলের অনুপাত কত হবে, জল কত পেলাম আমরা 60 মিলিলিটার জল আরও যুক্ত হওয়ার কারণে মোটে 120 হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে 180 রয়েছে ডেটল, তাহলে 120:180, প্রথমে 0 আমরা কমিয়ে দিলাম, তাহলে 12:18, তাহলে এবার 6-এর নামতা, তাহলে 6 × 2 = 12 আর 3×6 = 18, তাহলে 2:3, তাহলে আমরা এখানে অনুপাত কত পেলাম, এখানে অনুপাত পেলাম 2:3, তাহলে 5-এর অঙ্কটা হয়ে গেল। এবার 6-এর দেখো বলছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। তাহলে সংসার খরচ এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তিনি কত টাকা খরচ করেন সেটা আগে আমাদের বের করতে হবে বাড়ি ভাড়াটা বাদ দিয়ে। তাহলে মোট তিনি ইনকাম করেন আমরা লিখে নেব। তাহলে 6-এর দাগে মাসিক ব্যক্তির মাসিক আয়, তাহলে ব্যক্তি মাসে কত আয় করে, তাহলে মাসিক আয় কত ছিল 24,750 টাকা, 750 টাকা, এটা আমরা লিখে নিলাম। এবার বলছে এখান থেকে তিনি বাড়ি ভাড়া দেন, তাহলে বাড়ি ভাড়াটা বাদ দিতে হবে, তারপরে তো বাকি টাকাটা তিনি খরচ করেন, তাহলে বাড়ি ভাড়া দেন কত 750 টাকা, তাহলে 750 টাকা, তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব বাকি টাকা, তাহলে বাড়ি ভাড়া দেওয়ার পরে বাকি টাকাটা কত সেটা আমরা বের করে নেব। তাহলে 24,750, এখান থেকে 750 আমরা বাদ দিয়ে দেবো, তাহলে দিলে কত থাকে 24,000 টাকা, 24,000 টাকা। তাহলে বাড়ি ভাড়া দেওয়ার পরে তার 24,000 টাকা থাকে। এই 24,000 টাকাটা তিনি কি করেন 3:1 অনুপাতে সংসার করে তার ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে আমরা লিখব 24,000 টাকা তিনি সংসার খরচ এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচ করেন কত অনুপাতে 3:1 অনুপাতে। তাহলে 3:1 অনুপাতে মানে কি, 3:1 অনুপাতে মানে কি, তিনি সংসার খরচের জন্য
যদি 3 টাকা খরচ করেন, ছেলেমেয়েদের পড়াশোনার জন্য খরচ করেন 1 টাকা, তাহলে আমরা লিখব অতএব সংসার খরচের আনুপাতিক ভাগ হার, আনুপাতিক, এখানে সংসার খরচের হিসাবটা বের করতে বলেছে, তাই আমরা দুটো বের করব না, শুধু সংসার খরচেরটা আমরা বের করব। তাহলে সংসার খরচের আনুপাতিক ভাগ হার, তাহলে ভাগ হার কত হবে? 3 যোগ 1 নিচে, আর সংসার খরচটা প্রথম ছিল, তাহলে সেটা হচ্ছে 3, তাহলে সমান সমান হচ্ছে 4 ভাগের 3, তাহলে 4 ভাগের নিচে 4 আর উপরে 3, এটা 4। ঠিক আছে, একটু কেটে আমি লিখে, এখানে পিন রয়েছে, তাহলে 3 এর 4 এত। তাহলে অতএব লিখে দিই, অতএব তিনি সংসার চালানোর জন্য খরচ করেন। তাহলে সংসার চালানোর জন্য তিনি কত টাকা খরচ করেন কি করে পাবো? ভাগার কত পেয়েছি? 3 এর 4 ইন্টু কত টাকা? 24,000, 24,000। তাহলে এবার 4 দিয়ে কাটলে 4 ছক 24, তারপর 3টে শূন্য রয়েছে, মানে 6,000, 3 ছক 18, তাহলে 18,000 টাকা। তাহলে তিনি সংসার চালানোর জন্য খরচ করেন 18,000 টাকা। তাহলে আমরা 6 অঙ্কটা করে নিলাম। 6 অঙ্কটা করে নেওয়ার পর আমরা এবার 7 অঙ্কটি তোমাদের করে দেখাবো। বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছরে 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলাম এবং পুরানো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেলা 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরানো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে এই যে বিবেকানন্দ পাঠাগার, এরা মোট কত টাকা আয় করেছিল সেটা আমরা বের করে নেব। তাহলে লিখব বিবেকানন্দ যুব পাঠাগারের কোনো এক বছরের মোট আয়, তাহলে মোট আয় তারা কত করেছে সেটা আমরা লিখে নেব। তাহলে মোট আয় কত? সরকার থেকে পেয়েছে 74,350 যোগ কত? 4,350 টাকা, এটা তারা পেয়েছে কিসে? চাঁদা আদায় করে, আর তারপর কাগজপত্র বিক্রি করেছে 1,300 টাকা। তাহলে মোট কত টাকা আমাদের হিসাব করে নিতে হবে। তাহলে এটা আমরা রাফে এখানে যোগ করে নেব। তাহলে 6,000, এটা হচ্ছে 74,350, তারপর হচ্ছে 4,350, এরপর হচ্ছে 1,300। তাহলে এটা যোগ করলে কত হবে? 0 0 0, 5 5 0, 3 3 3 মানে 9 9, 10 0, তারপর 4 4 8, 1 9, 1 10 0, 7 1 8, তাহলে মোট 80,000 টাকা। 80,000 টাকা, 80,000 টাকা তারা ইনকাম করেছেন। তাহলে এবার লিখবো আমরা পাঠাগারের মোট আয় কত অনুপাতে খরচ হয়েছে কি কি কিনতে? তাহলে পাঠাগারের মোট আয় নতুন বই কিনতে, পুরানো বই বাঁধাতে এবং কর্মীদের বেতন দিতে খরচ হয়েছে কত অনুপাতে? 15:3:2 অনুপাত। তাহলে এত অনুপাতে খরচ হয়েছে। তাহলে 3টে বিষয় এত অনুপাতে খরচ হয়েছে। তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে আমরা লিখব নতুন বইয়ের আনুপাতিক ভাগ হার। তাহলে নতুন বইয়ের আনুপাতিক ভাগ হার কত হবে? 3টে তো মোট, তাহলে 15, যে কটা থাকবে সে কটা যোগ করে নিতে হবে। তাহলে 15 যোগ 3 যোগ 2, আর উপরে নতুন বইয়ের জন্য তো প্রথমটা নতুন বই ছিল, তাহলে প্রথমটা নতুন বইয়ের, তাহলে 15 উপরে।
তাহলে উপরে 15 আর নিচে হচ্ছে 15 3 18, 18 দিয়ে 20। এবার বলতে নতুন বইয়ের জন্য তাহলে কত টাকা খরচ হয়েছিল সেটা আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে অতএব লিখব নতুন বই কিনতে খরচ হয়েছিল। তাহলে নতুন বই কিনতে খরচ হয়েছিল তাহলে কত টাকা? 15 20 এটা আমরা পেয়েছি আনুপাতিক ভাগ হার, এটার সঙ্গে আমরা গুণ করে দেবো কত মোট যেটা আয় হয়েছে অর্থাৎ 80,000 4। তাহলে 0 0 কেটে গেল। তারপর হচ্ছে 2 দিয়ে আমরা 8,000 কাটলে হচ্ছে 4,000 হয়, তাহলে 4,000 লিখে দিলাম। এবার 15 সঙ্গে 4,000 গুণ করব, তাহলে 15 4,000 1 2 3 আর এটা হচ্ছে 15, তাহলে হচ্ছে 1 2 3 4 5 20, তাহলে 20 লিখে দিলাম। আর এটা হচ্ছে 1 2 3 আর 4, তাহলে 0 0 0 0 6, তাহলে মোট 60,000 টাকা। তাহলে 60,000 টাকা শুধুমাত্র নতুন বই কিনতে খরচ হয়েছিল। তাহলে এটা আমাদের বের করতে বলেছে, সবগুলো বের করার দরকার নেই, যেটা বলেছে সেটা আমরা বের করলাম। তাহলে 60,000 টাকা তাহলে নতুন বই কেনার জন্য বিবেকানন্দ যুব পাঠাগারে খরচ হয়েছিল। তাহলে 7 দাগের অঙ্কটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে 8 দাগের অঙ্ক। তাহলে 8 দাগের অঙ্কটি দেখো, বলছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। তাহলে প্রতি হল ঘরে কতজন করে বসবেন সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা লিখব যে তিনটি হল ঘরে 11:3 3টি হল ঘরে, এটা আমরা পরে লিখছি। 3টি হল ঘরে ট্রেনিং নেওয়া ব্যক্তি, তাহলে ব্যক্তিরা বসেছিলেন, ব্যক্তিরা বসবেন বলা রয়েছে, তাহলে বসবেন লিখব। তাহলে 3টি হল ঘরে ব্যক্তিরা বসবেন কত অনুপাতে? 11:3:3:1 অনুপাতে। তাহলে অনুপাতটা আমরা একটু দেখো, এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একসঙ্গে রয়েছে, তাহলে এটাকে আমরা একটু ভেঙে নেব। তাহলে 11 সঙ্গে, তাহলে 11:3:, তাহলে 3 2 6 1 7, তাহলে 7/2। এবার দেখো এই 7/2, এই 2টা সবার সঙ্গে গুণ হবে। প্রথমে 11 সঙ্গে গুণ হবে, তারপর 3 সঙ্গে গুণ হবে, আর 7 সঙ্গে তো হবে না। কারণ দেখো ধরো না একটা সংখ্যা এরকম রয়েছে 11 + 3 + 7/2, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? 2 লসাগু হবে, কারণ এদের নিচে কিছু নেই। তাহলে 2 যখন লসাগু হবে, 11 সঙ্গে 2টা গুণ হয়ে 22 হয়ে বসে যাবে, তারপর 3 সঙ্গে 2টা গুণ হয়ে 6 হিসাবে বসে যাবে, আর 2 লসাগু রয়েছে আর এখানেও 2 রয়েছে, তাহলে উপরে যেটা ছিল সেটা বসে যাবে। ঠিক তেমনভাবে এখানে তাহলে আমরা 11 × 2 করে দেবা, 3 × 2 করে দেবা এবং 7 করে দিলাম। ঠিক একই প্রসেসে আমরা এটা করলাম। তাহলে 11 দোকানে 22, 3 দোকানে 6, 7। তাহলে এটা আমরা অনুপাতটা পেলাম। এবারে আমাদের কি বলছে যে প্রতি হল ঘরে কতজন করে বসবেন বের করতে হবে। তাহলে আমরা লিখব প্রথম হল ঘরে বসা ব্যক্তির আনুপাতিক ভাগ হার, তাহলে আনুপাতিক ভাগ হার প্রথমে কত পাবো দেখো, তাহলে 3টে যোগ করতে হবে, তাহলে 22 + 6 + 7, আর প্রথম ঘর মানে প্রথমটা নেবা, তাহলে 22 উপরে থাকবে। তাহলে 22 আর এপারে হচ্ছে 7 6 13, 13 আর 22 হচ্ছে 35, তাহলে 35 উপরে 22 আমরা লিখবো, 35-এর উপরে 22 লিখে দিলাম। এবার দ্বিতীয় হল ঘরে, তাহলে লিখবো দ্বিতীয় হল ঘরে বসা ব্যক্তির, তাহলে দ্বিতীয় হল ঘরে বসা ব্যক্তির আনুপাতিক ভাগ হার, তাহলে আনুপাতিক ভাগ হার কত? তাহলে 3টে যোগ করতে হবে, তাহলে 22 + 6 + 7, আর দ্বিতীয় ঘর মানে মাঝেরটা, তাহলে মাঝে 6 ছিল, তাহলে 6 উপরে, তাহলে 35 নিচে আর উপরে 6, এটা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে তৃতীয়, তাহলে এবার তৃতীয় হল ঘরে, তাহলে তৃতীয় হল ঘরে বসা ব্যক্তির বাজবেলা কয়তাই হচ্ছে ব্যক্তির আনুপাতিক ভাগ হার, তাহলে তৃতীয় যে হল ঘর সেখানে বসা আনুপাতিক ভাগ হার কত হবে? তাহলে
22 যোগ 6 যোগ 7, আর এটা হচ্ছে উপরে 7, কারণ তৃতীয় মানে শেষ ঘরটা, তাহলে 35 নিচে আর উপরে 7 লিখে দিলাম। তাহলে এবারে কত কোন ঘরে কতজন বসেছিল তো সে তো আমরা হিসাব করে পাবো। তাহলে অতএব আমরা লিখবো অতএব 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসেছিল, প্রথম হল ঘরে বসবেন। তাহলে প্রথম হল ঘরে বসবেন, তাহলে কতজন বসবেন? প্রথম হল ঘরে আনুপাতিক ভাগার কত পেয়েছি? 22-এর 35 ইন্টু কত? 1050 জন, তাহলে সেটা দিয়ে দিলাম 35। 5 দিয়ে কাটলে 5 7 35, আর 5 দুগুণে 10, আর 5 একে 5 0, তাহলে 210। 7 দিয়ে কাটলে 3 7 21 0, তাহলে 30। 30-এর সঙ্গে 22, তাহলে 30-এর নামটা 22 দাগ গেলে 30 3 7 3 660, তাহলে 660 জন। তাহলে 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে 660 জন বসবেন। তাহলে এবার দ্বিতীয় হল ঘর, তাহলে অতএব আর বেশি বড় করে লিখছি না, শুধু লিখছি যে দ্বিতীয় হল ঘরে বসবেন, দ্বিতীয় হল ঘরে বসবেন, ঠিক আছে। তাহলে দ্বিতীয় হল ঘরে বসবেন, এর আনুপাতিক ভাগার কত ছিল? 6-এর 35, তাহলে 6-এর 35 আর ইন্টু হচ্ছে 1050 জন, তাহলে 1050 দিয়ে দিলাম। এবার 35 দিয়ে 1050 কাটলে একটু আগেই আমরা দেখলাম যে 35 দিয়ে যদি 1050 কাটে 30 হয়, তাহলে 30 একেবারে লিখে দেব, যে 35 দিয়ে আমি কেটে দিয়েছি। তাহলে 3 × 18 180 জন, ঠিক আছে। এবার তারপর দেখো, তারপর এবার তৃতীয় হল ঘর, তাহলে তৃতীয় হল ঘরে বসবেন। তাহলে তৃতীয় হল ঘরে বসবেন কতজন? তৃতীয় হল ঘরে বসবেন, দেখো এর ভাগার কত ছিল তৃতীয় ঘরে? 7-এর 35, তাহলে 7-এর 35 ইন্টু 1050 দিয়ে দিলাম এতজন। তাহলে দেখো 35 5 দিয়ে কাটলে 5 7 35, আর 5 দুগুণে 10, 5 একে 5 0, 7 দিয়ে 21 কাটলে 3 7 21 0, তাহলে হচ্ছে 3 7 21, তাহলে 210 জন। তাহলে আমরা দেখলাম যে তিনটে হল ঘরে, প্রথম হল ঘরে 660 জন, দ্বিতীয় হল ঘরে 180 জন, তৃতীয় হল ঘরে 210 জন বসছে। তাহলে 8-এর দাগের অঙ্কটি হয়ে গেল। এবার 9-এর দাগের অঙ্কটি দেখো। 9-এর দাগ বলছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে 12,100 টাকা 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তাহলে আমরা লিখব 9-এর দাগে মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের টাকার অনুপাত। তাহলে টাকার অনুপাত কত আমরা লিখে দেব, টাকার অনুপাত। তাহলে অনুপাতটা কত? 2:3:4:2। তাহলে আমরা লিখব মধুর আনুপাতিক ভাগার। তাহলে মধুর টাকার আনুপাতিক ভাগ হার, তাহলে মধুর টাকার আনুপাতিক ভাগার কত? তাহলে যোগ করতে হবে 4টে, তাহলে 2 যোগ 3 যোগ 4 যোগ 2, আর উপরে তাহলে 2টা বসবে কারণ মধুরটা প্রথমে রয়েছে। তাহলে সমান সমান হচ্ছে কত আমরা পাচ্ছি? 4 2 4 আর 3 আর 2 হচ্ছে 5, 5 4 9, 9 2 11, তাহলে 11 2, এটা আমরা লিখে দিলাম। তাহলে এবার মানসের টাকার আনুপাতিক ভাগ হার কত? তাহলে 2 যোগ 3 যোগ 4 যোগ 2, আর উপরে তাহলে মানস মানে দ্বিতীয়টা, তাহলে 3, তাহলে সমান সমান হচ্ছে 11/3। এরপর কার আছে? কুন্তল। তাহলে কুন্তলের টাকার আনুপাতিক ভাগ হার, তাহলে কুন্তলের কত? 2 যোগ 3 যোগ 4 যোগ 2, আর কুন্তলের হচ্ছে 4 ছিল, কুন্তল সবচেয়ে বেশি পাচ্ছে, তাহলে 4/11, ঠিক আছে। আর এরপর কার আছে? ইন্দ্র। তাহলে ইন্দ্রের টাকার আনুপাতিক ভাগ হার কত? 2 যোগ 3 যোগ 4 যোগ 2, এটা হচ্ছে তাহলে 2 শেষেরটা, তাহলে 2/11। তাহলে এবার আমরা লিখে নেব অতএব মধু পাবে, তাহলে মধু কত টাকা পাবে? তাহলে মধু পাবে
কত টাকা, 2-11 ওর ভাগাহার হয়েছে আর ইন্টু কত টাকা মোট 12,100 টাকা, তাহলে 12,100 টাকা। এবার কেটে দিলে হয়ে যাবে। তাহলে 11 দিয়ে আমরা যদি কাটি 121-এর মধ্যে আমরা জানি, তাহলে প্রথমে দেখো 12-এর মধ্যে 11 নামতা, তাহলে 11 নামতা 12-এর মধ্যে একবার যায়, 11-কে 11, তাহলে 12 থেকে 11 কমে গেলে 1 থাকে আর পাশে 1, তাহলে 11 পড়ে রয়েছে, ফের আবার 1 যাবে, তারপর দুটো সংখ্যা, দুটো শূন্য ছিল লিখে দিলাম, তাহলে হচ্ছে 2200, তাহলে 2200 টাকা। তাহলে মধু পাবে 2200 টাকা। এরপর কার আছে, মধুর পরে হচ্ছে মানস, তাহলে মানস পাবে, অথবা মানস, তাহলে মানস কত টাকা পাবে, মানুষের আনুপাতিক ভাগহার কত হয়েছিল, 3-11 হয়েছিল, 3-11 ইন্টু 12,100 টাকা, তাহলে 11 দিয়ে কাটলে এটা 11-11-00, তাহলে 3300 টাকা। মানুষের পরে কার আছে, কুন্তল, তাহলে কুন্তল পাবে, তাহলে কুন্তল কত টাকা পাবে, দেখো কুন্তলের আনুপাতিক ভাগহারটা ভুলে গিয়েছি আমি, একবার দেখে নিই, 4-11, তাহলে হচ্ছে 4-11 ইন্টু 12,100 টাকা, তাহলে 12,100 টাকা, তাহলে 11 দিয়ে কাটলে 11-11-00, তাহলে হচ্ছে 4400 টাকা। অতএব কার আছে, ইন্দ্র, অতএব ইন্দ্রের টাকা, বা ইন্দ্র পাবে বলে লিখি, সবাইকে পাবে বলে লিখছি, ইন্দ্রেরও আমরা তাই লিখি, ইন্দ্র পাবে। তাহলে ইন্দ্র পাবে কত টাকা, 2-11 ছিল ওর ভাগহার ইন্টু 12,100, এটা লিখে দিলাম টাকা। 11 দিয়ে কাটলে 11-11-121 আর দুটো শূন্য, তাহলে সমান সমান হচ্ছে 2200 টাকা। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে মধু পাবে 2200 টাকা, মানস পাবে 3300 টাকা, কুন্তল পাবে 4,400 টাকা, আর ইন্দ্র পাবে 2200 বা 2,200 টাকা। তাহলে 9-এর দাগের অঙ্কটি শেষ। এবার 10-এর দাগের অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো। 10-এর দাগের অঙ্কটি দেখো, বলছি এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কোণ বিএসি, কোণ এবিসি এবং কোণ এসিবি এর অনুপাত 3:5:10। যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটের অনুপাত কত হবে? তাহলে প্রথমে তিনটে কোণের অনুপাত থেকে আমাদের 180 ডিগ্রির মধ্যে কে কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা লিখব কোণ বিএসি, কোণ এবিসি এবং কোণ এসিবি এর অনুপাত, তাহলে এসিবি এর অনুপাত কত? তাহলে এত এর অনুপাত আমাদের কত লিখে নিতে হবে, অনুপাতটা কত বলে দিয়েছে, 3:5:10। ঠিক আছে, এবার তাহলে তিনটে কোণের সমষ্টি দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা ভাগহারটা আগে নির্ণয় করি। তাহলে অতএব কোণ বিএসি এর আনুপাতিক ভাগহার, তাহলে আনুপাতিক ভাগহার কত হবে, আনুপাতিক ভাগহার তিনটে যোগ করতে হবে, তাহলে 3 + 5 + 10 আর উপরে তাহলে 3, কারণ প্রথমটা ছিল বিএসি, তাহলে হচ্ছে 3 উপরে আর এটা হচ্ছে 5 3 8, 8 আর 10 হচ্ছে 18, তাহলে 18 3। তারপর হচ্ছে কোণ এবিসি এর আনুপাতিক ভাগহার, তাহলে আনুপাতিক ভাগহার এর কত হবে সেটা আমরা লিখতে হবে। তাহলে এটা আমরা যোগ করে পেয়েছি 18 পেয়েছিলাম, তাহলে 18 নিচে দিয়ে লিখে দেবো, আর মাঝখানে এটা রয়েছে তাহলে হচ্ছে 5, তাহলে 18 5। আর কোণ এসিবি এর আনুপাতিক ভাগহার সমান সমান হচ্ছে 18, এটা 10 ছিল শেষেরটা, তাহলে 10 লিখে দিলাম। তাহলে অতএব আমরা লিখবো, এবার তিন কোণের সমষ্টি কত বলেছে, 180 ডিগ্রি, তাহলে আমরা লিখবো অতএব কোণ বিএসি সমান সমান, তাহলে কোণ বিএসি সমান সমান দেবো না, এর মান বলে লিখবো, এর মান বলে লিখলে ভালো হবে। তাহলে এর মান কত সমান সমান, তাহলে 3-18 পেয়েছিলাম ভাগহার, 3-18 ইন্টু কত 180 ডিগ্রি মোট, তাহলে 18 সঙ্গে 180 কাটলে 10 হয়, তাহলে 3-10 ডিগ্রি, তাহলে বিএসি কোণের মান পেলাম 30 ডিগ্রি। এবার অতএব কোণ এবিসি এর মান, তাহলে এর মান, এর ভাগহার কত পেয়েছিলাম, 5-18, তাহলে 5-18 ইন্টু 180 ডিগ্রি, তাহলে 18 দিয়ে যদি আমি কাটি তাহলে হচ্ছে 10, তাহলে সমান সমান হচ্ছে 50 ডিগ্রি।
অতএব কোণ এসিবি, এবার এসিবি এর মান, তাহলে এসিবি এর মান কত ডিগ্রি হবে? তাহলে এসিবি এর মান ওটা 10/18 ছিল, তাহলে 10/18 ইন্টু 180, 18 দিয়ে 180 কাটলে 10, তাহলে 10কে 100 হয়ে যাবে। তাহলে 18 দিয়ে 180 কাটলে 10 হয়, তারপর হচ্ছে 10 গুণ করলে 100 ডিগ্রি। তাহলে আমরা 3টে পেলাম। এবার কি বলছে দেখো, এবার বলছে যে কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হলে, তাহলে আমরা লিখব এখন কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কমালে হবে, তাহলে 10 ডিগ্রি যদি আমরা কমিয়ে দিই তাহলে কত হবে? মোট কত ছিল দেখে নিই, 30 ডিগ্রি ছিল, তাহলে 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি কমাবো, তাহলে 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান 20 ডিগ্রি। ঠিক আছে, এবার বলছে কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বাড়ানো হবে, তাহলে এখন লিখবো এখন কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বাড়ালে হবে, তাহলে 10 ডিগ্রি বাড়ালে কত হবে? কত হয়েছে? 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, তাহলে সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার তিনটের অনুপাত কি? তাহলে অতএব লিখবো অতএব কোণ বিএসি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ এসিবি, তাহলে সমান কত? তাহলে প্রথমটা 20, আমরা 20 পেলাম, 20 ডিগ্রি ইজ টু দ্বিতীয় পেলাম 60 ডিগ্রি ইজ টু, আর তৃতীয়টাতে 100 পেলাম, তাহলে 100। তাহলে এবার সবার 0 0 কমিয়ে দেবো, তাহলে 2 ইজ টু 6 ইজ টু 10 থাকবে, 2-এর নামটা যায়, তাহলে 2 × 2 1 ইজ টু 3 ইজ টু 5, তাহলে আমরা অনুপাত পেলাম 1:3:5। আজকের আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের 1 থেকে 10-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করে দেখালাম। বাকি অঙ্কগুলি আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো। সবাই খুব ভালো